হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা দেখবো আমাদের স্পেস সিস্টেম অ্যান্ড লঞ্চ ভেহিকল ডিজাইন কোর্সের কিছু লেকচার্স। ফার্স্ট অফ অল আমরা দেখি যে আমাদের একটা লঞ্চ ভেহিকলের মধ্যে কি জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের পেলোড। The payload is the most important entire reason for conducting a space mission. Payload usually has a separation system attached to it, which is situated. And এই পেলোডটাকে আমার রক্ষা করার জন্য পেলোডের সাথে আমাদের পেলোড ফেয়ারিং ইউজ করতে হয়। সো পেলোড ফেয়ারিং এর মেন কাজটাই এটা প্রোটেক্ট দ্য পেলোড ফ্রম অ্যারোডাইনামিক প্রেসার, হিট অ্যান্ড ফরেন অফসেট কন্টামিনেশন। এরপর আমার এই পেলোড ফেয়ারিংটা কিন্তু আমার একটা নিজস্ব ওয়েট থাকে। সো আমার এটা যখন স্পেস ভেহিকল আমি লঞ্চ করবো তখন যেহেতু এটার অতিরিক্ত ওয়েটটা আমার এখানে লঞ্চের ক্ষেত্রে কোনো ধরনের এফেক্ট না রাখে, তার জন্য তাকে আমাদের জেটিসন করতে হয়। সো দিস পিএলএফ ইজ জেটিসন ফ্রম দ্য লঞ্চ ভেহিকল অ্যাজ সুন অ্যাজ পসিবল বিকজ ইটস ওয়েট dramatically changes the launch performance. It is jettisoned when the outer thermal condition is at an acceptable range and usually during the end of the first step run. আমরা এইসব টার্মিনোলজি গুলো বিভিন্ন লঞ্চ অ্যাঙ্গেলের মাধ্যমে দেখবো, বাট আমরা এখন আপাতত দেখে নিই ফার্স্ট স্টেপ রান অন এট দ্য বিগিনিং অফ দ্য সেকেন্ড স্টেপ রান। এরপর আমাদের দেখি যে আমাদের এই payload fairingটা কানেক্টেড টু দ্য cylindrical part and they are both connected to the acoustic panel. And এটা কি করে, এটা the acoustic panel works as a protection for the payload from the sounds coming from the engine's vibration during liftoff and passing air noises. So mainly এটা আমাদের সকল ধরনের পেলোডের উপরে যে এফেক্ট আসতে পারে, বাচিক এফেক্ট, তার থেকে আমাদেরকে প্রোটেক্ট করে পেলোড ফেয়ারিং। এখন আমরা আমাদের যে লঞ্চ ভেহিকেল দেখবো, আমাদের লঞ্চ ভেহিকেল মেনলি দুই রকম হয়ে থাকে। একটা এয়ার লঞ্চ ভেহিকেল, আর একটা গ্রাউন্ড লঞ্চ ভেহিকেল। সো কি কি ক্রাইটেরিয়ার উপরে দুই ধরনের হয়ে থাকে আমরা এটা দেখবো। যেমন লঞ্চ প্ল্যাটফর্ম। এয়ার লঞ্চ ভেহিকেল সেটা ক্যারিড অ্যালফট বাই অ্যান এয়ারপ্লেন টু আ হাই অল্টিটিউড বিফোর লঞ্চ। সো আমার এয়ার লঞ্চ ভেহিকেল থেকে আলাদা একটা এয়ারক্রাফটের মাধ্যমে আমাদের এটাকে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত নিয়ে যেতে হয়, যেটা অফার্স মোর ফ্লেক্সিবিলিটি ইন লঞ্চ লোকেশন। আর গ্রাউন্ড লঞ্চ ভেহিকল যেটা থাকে সেটা টেকস অফ ভার্টিক্যালি ফ্রম আ ফিক্সড লঞ্চ প্যাড অন দ্য গ্রাউন্ড। মানে এটা নিজেই একটা জায়গা থেকে আমার লঞ্চ করা হয়, তার জন্য আলাদা কোনো ডিভাইসের আমাদের প্রয়োজন হয় না, রিকোয়ার্ড এক্সটেন্সিভ ইনফ্রাস্ট্রাকচার। এরপর আমরা দেখি ফুয়েল এফিসিয়েন্সি। Gets a head start in altitude and thinner air from the carrier aircraft, reducing fuel needed for launch vehicle itself. যেহেতু এটা আলাদা একটা ডিভাইসের মাধ্যমে আমরা লঞ্চ করছি, তার কারণে এটাতে ফুয়েল এফিসিয়েন্সি অতটা বেশি ইম্পর্টেন্স না থাকলেও চলে, যেমনটা আমার দরকার। গ্রাউন্ড লঞ্চ ভেহিকল নিডস টু এক্সপান্ড সিগনিফিক্যান্ট ফুয়েল জাস্ট টু ওভারকাম আর্থস গ্র্যাভিটি, কারণ এখানে কিন্তু আর্থের গ্র্যাভিটিটা ক্রস করার জন্য আমাদের অনেকখানি ফুয়েল এফিসিয়েন্ট লঞ্চ ভেহিকলটা হওয়া উচিত। অ্যান্ড থিক অ্যাটমসফিয়ার অ্যাট লো অল্টিটিউড। এরপর পেলোড ক্যাপাসিটি। যেহেতু ক্যারিয়ার এয়ারক্রাফট লিমিটস দ্য সাইজ অ্যান্ড ওয়েট অফ দ্য লঞ্চ ভেহিকল টিপিক্যালি ইউজড ফর স্মলার পেলোড, যেহেতু আমার এয়ার লঞ্চ ভেহিকল যেটা থাকে সেটা আমার একটা আলাদা ডিভাইসের মাধ্যমে আমাকে ক্যারি করতে হচ্ছে। তার কারণে আমি কিন্তু চাইলেও খুব একটা বেশি লোড তার মধ্যে নিতে পারবো না। তার কারণে আমি এখানে কেবলমাত্র স্মলার পেলোডের ক্ষেত্রে আমরা এটা ইউজ করব, বাট ক্যান বি বিল্ড ভেরি লার্জ অ্যান্ড পাওয়ারফুল ডিউ টু লঞ্চ প্যাড সাপোর্ট অ্যান্ড এনাবলিং দ্যাম টু ক্যারি হেভিয়ার পেলোড। বাট যেহেতু আমার গ্রাউন্ড লঞ্চ ভেহিকলের ক্ষেত্রে আমার ওই ধরনের কোনো সীমাবদ্ধতা নেই, তার কারণে আমি কিন্তু এখানে হেভি পেলোড ক্যারি করতে পারবো। এরপর অপারেশনাল কন্ডিশন যেমন অফার্স মোর ফ্লেক্সিবিলিটি ইন চুজিং লঞ্চ উইন্ডো ডিউ টু মোবিলিটি অফ দ্য ক্যারিয়ার এয়ারক্রাফট। যেহেতু আমি এটা চাইলে অন্য অনেক বেশি পরিমাণ জায়গা থেকে আমি অনেক বেশি বলতে পারছি, অনেক ফ্লেক্সিবল জায়গা থেকে আমি এটাকে লঞ্চ করতে পারছি। তার কারণে আমার লোকেশন নিয়ে তেমন ধরনের কোনো লঞ্চিং লোকেশন নিয়ে আমার তেমন ধরনের কোনো লিমিটেশনস নাই। বাট আমার যেটা গ্রাউন্ড লঞ্চ ভেহিকেল, ওটার ক্ষেত্রে আমার ওয়েদার কন্ডিশনস এট দ্য লঞ্চ সাইট ক্যান সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট দ্য লঞ্চ শিডিউল। সো আমার এখানে ওয়েদার কন্ডিশনটা আমার মাথায় রাখতে হবে যেখান থেকে লঞ্চ করি না কেন। এছাড়া আমার লঞ্চের লোকেশনের এরিয়া সাইজ সবকিছু আমাকে কনসিডারেশনের মধ্যে রাখতে হবে, যেটা আমার এয়ার লঞ্চ ভেহিকেলের ক্ষেত্রে অতটা প্রয়োজন পড়ে না। এরপর কস্ট। মে অফার লোয়ার ওভারঅল কস্টেস ডিউ টু রিডিউসড ফুয়েল, যেহেতু আমার এখানে কম ফুয়েল দরকার, অ্যান্ড পোটেনশিয়ালি লেস কমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার। আমার ইনফ্রাস্ট্রাকচারটা অনেক বেশি কমপ্লেক্স হয় না।
বাট এটা হচ্ছে যেটা হচ্ছে গ্রাউন্ড লঞ্চ ভেহিকল, সেটা হচ্ছে বিল্ডিং অ্যান্ড মেনটেনিং লঞ্চ প্যাডস ইজ ভেরি এক্সপেন্সিভ। সো এক্সপেন্সিভ দিক থেকে যদি চিন্তা করি তাহলে হচ্ছে অবশ্যই গ্রাউন্ড লঞ্চ ভেহিকলটা অনেক বেশি পরিমাণ এক্সপেন্সিভ এয়ার লঞ্চ ভেহিকলের থেকে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশনস ideal for launching small satellites, research vehicles, or military payloads where flexibility and responsiveness are important. তো যেখানে হচ্ছে আমার আসলে আমার আমি কতটুকু পেলোড পাঠাচ্ছি ওইটা ইম্পর্টেন্স না, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা থাকছে সেটা হচ্ছে আমার যে কোনো জায়গা থেকে যাতে পাঠাতে পারি, এবং হচ্ছে আমার যে কোনো ওয়েদার কন্ডিশনে যাতে আমি হচ্ছে লঞ্চ করতে পারি, ওই ধরনের জিনিসটা যেখানে আমার ইম্পর্টেন্ট, ওই ক্ষেত্রে আমি হচ্ছে এয়ার লঞ্চ ভেহিকেলটা ইউজ করব। এবং অবশ্যই স্মল স্যাটেলাইটস, রিসার্চ ভেহিকেল আর মিলিটারি পেলোডের ক্ষেত্রে। আর যেহেতু গ্রাউন্ড লঞ্চ ভেহিকেলের ক্ষেত্রে আমরা হচ্ছে অনেক বড় একটা জায়গা দখল করতে পারছি, সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে ইউজ ফর মোস্ট স্যাটেলাইট লঞ্চেস, মানে আমরা কিন্তু সকল ধরনের স্যাটেলাইট লঞ্চের ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের গ্রাউন্ড লঞ্চ ভেহিকেল ইউজ করতে পারবো। এছাড়া হচ্ছে লার্জ স্পেস প্রোবস অ্যান্ড হিউম্যান স্পেস ফ্লাইট মিশনস। ঠিক আছে, এখন আমরা দেখবো আমাদের একটা লঞ্চ ভেহিকেলের মিশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি জিনিস আসলে আমাদের প্রয়োজন পড়ে। সো ফার্স্ট অফ অল আমরা দেখি আমাদের যে লঞ্চ, এই লঞ্চের জন্য আমাদের হচ্ছে কিছু প্রি লঞ্চ অ্যান্ড লঞ্চ অপারেশনস দরকার হয়। দেন এরপর হচ্ছে লঞ্চ ট্রাজেক্টরি অরবিট, আমরা হচ্ছে যে পথকে অনুসরণ করে হচ্ছে আমরা লঞ্চিং করবো ওইটা আমাদের নির্ধারণ করতে হবে। এরপর হচ্ছে ট্র্যাকিং অ্যান্ড ডাটা অ্যান্ড রেঞ্জ সেফটি, এবং আদার্স হচ্ছে আমাদের স্ট্রাকচার আর ভেহিকেল অ্যান্ড লঞ্চিং প্যাড। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যেটাকে হচ্ছে আমরা ক্যারি করে নিয়ে যাব, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা লঞ্চ ভেহিকলের জন্য, দিস ইজ দ্য পেলোড। তাহলে আমাদের টোটাল স্পেস ক্রাফট সিস্টেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে মিশন প্ল্যানিং, আমার হচ্ছে পেলোড, এরপর হচ্ছে স্পেস ক্রাফট ডিজাইন অ্যান্ড লঞ্চ অ্যান্ড মিশন অপারেশন। সো মিশন প্ল্যানিং এর মধ্যে আমার কি থাকছে, আমার হচ্ছে মিশন প্ল্যানিং এর মধ্যে আমার যে ট্রাজেক্টরি যেটা আমি হচ্ছে যেখানে আমি হচ্ছে লঞ্চ করবো, এগুলো হচ্ছে অরবিট ম্যানেভারিং, ডিকে, রিকভারি অ্যান্ড ডিসপোজাল। আর পেলোডের মধ্যে আমার হচ্ছে টোটাল পেলোডের যে রিকোয়ারমেন্টস এটা থাকবে। আর স্পেসক্রাফট ডিজাইনের মধ্যে আর কি থাকছে, স্ট্রাকচার, পাওয়ার, কন্ট্রোল, থার্মাল প্রপালশন, ম্যানুফ্যাকচারিং, টেস্টিং, এটসেট্রা। তো ইন টোটাল অ্যারোস্পেস এর কথা যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে স্পেসক্রাফট ডিজাইনের মধ্যে আমরা হচ্ছে আমাদের টোটাল অ্যারোস্পেস এর যে ডিজাইনের পারপাস সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের যেটা আছে লঞ্চ এন্ড মিশন অপারেশন মধ্যে আমার হচ্ছে ট্রান্সপোর্টেশনস, পেলোড এনক্যাপসুলেশনস, এরপর হচ্ছে লঞ্চ অপারেশন। এই জিনিসগুলো আমরা হচ্ছে আমাদের লঞ্চ এন্ড মিশন অপারেশন মধ্যে দেখতে পাবো। সো সেম জিনিসই আমরা এখন হচ্ছে স্পেস ক্রাফট সিস্টেমের জন্য আমরা দেখেছি, এখন আমরা যদি স্পেস লঞ্চ সিস্টেমের জন্য দেখি, জিনিসটা সেম, বাট জাস্ট একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আর কি বলা হয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পেস লঞ্চ সিস্টেমের জন্য আমার দরকার হচ্ছে লঞ্চ ভেহিকেল। আর লঞ্চ ভেহিকেলের জন্য আমার অ্যারোস্পেস স্ট্রাকচার দরকার, এবং হচ্ছে ট্রাজেক্টরি কন্ট্রোল, থার্মাল প্রপালশন, ম্যানুফ্যাকচারিং, টেস্টিং এটসেট্রা দরকার। এরপর আছে আমাদের যে পেলোডের জন্য আমার হচ্ছে পেলোড ডিজাইন, বিল্ড, টেস্ট, ডেলিভারি, এবং এটাকে হচ্ছে আমার ইন্টিগ্রেট করতে হবে কিসের সাথে, লঞ্চ ভেহিকেলের সাথে। এরপর হচ্ছে আমার অ্যাসেম্বলি অ্যান্ড পেলোড ইন্টিগ্রেশন, যেটার ক্ষেত্রে আন্ডারে করতেছে আমার ট্রান্সপোর্টেশন, অ্যাসেম্বলি অ্যান্ড চেক, পেলোড এনক্যাপসুলেশন, অ্যান্ড লাস্ট অফ অল লঞ্চ অ্যান্ড মিশন অপারেশন, যেখানে কিন্তু আমার হচ্ছে আমার টোটাল ওয়েদার কন্ডিশন কেমন আসলে জানতে হবে, লঞ্চ কমিট জানতে হবে, এবং ট্র্যাক, মনিটর অ্যান্ড সেফটি। দিস ইজ আন্ডার দ্য স্পেস লঞ্চ সিস্টেম। সরি। সো নাও আমরা এখন দেখবো আমাদের হচ্ছে গ্রাউন্ড লঞ্চ ভেহিকেল যেটা, এটা হচ্ছে লঞ্চিং যে ফেজ গুলো থাকে এগুলো হচ্ছে আমরা একটু দেখবো। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আমরা ডিরেক্টলি সারফেস থেকে আমরা হচ্ছে আমাদের গ্রাউন্ড লঞ্চ বা গ্রাউন্ড থেকে আমরা হচ্ছে আমাদের লঞ্চ ভেহিকলটাকে লঞ্চ করবো। সো ফার্স্ট যে পয়েন্ট সেটা হচ্ছে আমাদের লিফট অফ, এন্ড এরপর হচ্ছে আমাদের এটা রোলিং হবে, এরপর হচ্ছে আমাদের
পিচ হচ্ছে, দেন এরপর হচ্ছে সে করছে কি, সে হচ্ছে আমাদের সেপারেশনে চলে যাচ্ছে। সেপারেশন বলতে স্টেজিং এর মানে প্রথম ধাপই হচ্ছে সে হচ্ছে তার পিছনে কিছু অংশ হচ্ছে খুলে সার্ফেসে রেখে যাচ্ছে। দেন এরপর হচ্ছে মেইন ইঞ্জিন কাট অফ, দেন এরপর আবার হচ্ছে স্টেজিং, এরপর হচ্ছে আমার ফেয়ারিং সেপারেশন, দেন এরপর আবার সেকেন্ড স্টেজ ইঞ্জিন কাট অফ, এন্ড লাস্ট অফ অল আমরা হচ্ছে অরবিট ক্যাচিং করে ফেলেছি। এন্ড এরপর ওইখানে গিয়ে আমরা আমাদের হচ্ছে পেলোডটাকে রেখে চলে আসবো। সো এখন আমরা হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট গুলো দেখি। যে ফার্স্টের যে পয়েন্ট ছিল হচ্ছে লিফট অফ এন্ড ভার্টিক্যাল ক্লাব। এটাকে আমরা দেখছি, দ্য ইমেন্স পাওয়ার অফ দ্য ফার্স্ট স্টেজ ইঞ্জিন ignites, generating tremendous thrust to overcome gravity and propel the vehicle states upwards. This phase experiences the highest g forces on the payloads and crew. সো এই ক্ষেত্রে আমাকে হচ্ছে আবার গ্র্যাভিটি কে পৃথিবীর গ্র্যাভিটিকে ওভারকাম করে হচ্ছে আমার একটা লঞ্চ ভেহিকেলকে ক্লাইম্ব করতে হচ্ছে, যে ক্ষেত্রে আমার হচ্ছে সর্বোচ্চ জি ফোর্সেস সে হচ্ছে অনুভব করবে। এরপর আমার যে সেকেন্ড প্রোগ্রাম, সেখানে আমাদের রোলিং করতে হয়। সো ওয়ান্স ক্লিয়ার দ্য লঞ্চ টাওয়ার and achieving a safe altitude, the vehicle initiates a roll maneuver. This aligns the launch vehicle with desired orbital plane inclination. So আমার হচ্ছে desired inclination অর্জন করার জন্য আমাদের হচ্ছে রোলিং করতে হবে। দেন এরপর হচ্ছে আমাদের পিচিং এ করতে হবে। Following the roll, the vehicle begins a gradual pitch program. This slowly tilts the launch vehicle towards the target orbit's inclination. So এটাও আমার হচ্ছে আমার ওই অরবিটাল ইনক্লিনেশনে ধরে রাখার জন্য আমার হচ্ছে পিচ করতে হচ্ছে। And number four, strip on a separation. এখান থেকে আমার সেপারেশন শুরু হলো। এখানে কি হলো যে some launch vehicles have solid rocket boosters strapped onto the fast state for additional initial thrust. So আমার একটা ইনিশিয়াল থ্রাস্ট অর্জন করার জন্য আমার হচ্ছে সেপারেশনটা দরকার হয়। And এটাকে মেইনলি বলা হচ্ছে বুস্টার্স। So these boosters may detach and fall away at a predetermined point during the ascent. সো আমি যখন হচ্ছে আমার এই কিছু বুস্টার্স হচ্ছে নিজে বডি থেকে ছেড়ে দিচ্ছি, তখন হচ্ছে একটা আমি হচ্ছে ট্রাস্ট গেইন করছি, যেটার জন্য আমরা হচ্ছে এই স্ট্র্যাপ অন সেপারেশনটা হয়ে থাকে। দেন এরপর আমরা দেখতে পাচ্ছি the main engine cut off. The one the first stage where is depleted or the desired velocity is reached, the main engines of the first stage shut down. Then আমরা দেখছি staging. This dramatic phase involves the separation of the spent fast stage from the remaining vehicle. Explosive bolts or pyrotechnic devices sever the connection and stages separated. তো এখানে আমরা যে স্টেজিংটা দেখছি, স্টেজিং এর ক্ষেত্রে আমার হয় কি বডি থেকে কিছু অংশ হচ্ছে আমার হচ্ছে খুলে চলে আসছে। সো এটার জন্য আমরা হচ্ছে অবশ্যই এখানে আমার বডি থেকে যখন মানে ডিটাচ হচ্ছে কিছু অংশ, সো ওই ক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে এমন ধরনের স্ট্রাকচার হইতে হবে যাতে করে আমার ওভারঅল বডিতে তেমন কোনো এফেক্ট না থাকে। সো এই কারণে আমরা হচ্ছে কিছু এক্সপ্লোসিভ ফোর্স অর পাইরোটেকনিক ডিভাইসেস আমরা হচ্ছে ইউজ করবো এখানে। দেন এরপর আমরা দেখেছিলাম আমাদের পেলোডের ক্ষেত্রে যে ফেয়ারিংটা দেওয়া হয় পেলোডকে প্রোটেক্ট করার জন্য, ওইটা আমাদের সেপারেট করে নিতে হবে। সো দ্য প্রোটেক্টিভ পেলোড ফেয়ারিং হুইচ শিল্ডেড দ্য পেলোড ডিউরিং দ্য ইন্টেন্স অ্যাটমসফিয়ার অ্যাসেন্ট ইজ জেটিসন ইনটু টু হাফস। সো ওইটা আমরা হচ্ছে জেটিসন করে নিব। দেন এরপর আমাদের হচ্ছে সেকেন্ড স্টেজ ইঞ্জিন ইগনিশন। দ্য সেকেন্ড স্টেজ ইঞ্জিন ignites, injecting a fresh burst of thrust to further accelerate the payload towards orbital velocity. Number nine, the second stage engine cut off. Upon reaching the desired orbital velocity, the second stage engine cuts off. And then আমরা হচ্ছে আমাদের লক্ষ্যে পৌঁছে গিয়েছি, আমাদের হচ্ছে অরবিট অ্যাচিভ করে ফেললাম। The payload has reached its designated injection point within the target orbit. And last of all, ওইখানে গিয়ে আমরা হচ্ছে আমাদের পেলোডটাকে রেখে চলে আসবো। সো পেলোড সেপারেশনের মধ্যে হবে the final act of the launch deployment is the payload separates from the launch vehicle using spin or pyrotechnic devices and begins its independent spin. সো এই ক্ষেত্রেও সেম ভাবে আমরা হচ্ছে আমাদের এক্সপ্লোসিভ বোমস অর পাইরোটেকনিক ডিভাইস ইউজ করে আমরা হচ্ছে আমাদের পেলোডটাকে সেপারেট করে দিয়ে আসবো। সো এখন আমরা দেখবো একটা এয়ার লঞ্চ ভেহিকেলের ক্ষেত্রে ডিফারেন্সটা আসলে কি। গ্রাউন্ড লঞ্চ ভেহিকেলের ক্ষেত্রে আমরা কিন্তু গ্রাউন্ড থেকে আমরা লিফট অফ করেছিলাম, বাট এয়ার লঞ্চ ভেহিকেলের ক্ষেত্রে আমার এখানে দেখা যাচ্ছে একটা আলাদা একটা এয়ারক্রাফটের থেকে আমার হচ্ছে লঞ্চ ভেহিকেলটা হচ্ছে আমার হচ্ছে লঞ্চিং হচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দি এয়ার লঞ্চ ভেহিকেল। সো এখানে আমার স্টেপ গুলা প্রায় সেমই। এরপরে দ্য ফার্স্ট স্টেপ ইগনিশন হয়, দেন পিচ আপ হয়, এরপর হচ্ছে ফার্স্ট স্টেপ ব্রাউন আউট,
আমরা সেটা দেখেছিলাম যে ব্রাউন আউটের আগে আমাদের স্টেজিং এর আগে যে ব্রাউন আউট হচ্ছিল এটা এখানে আমরা দেখতে পাচ্ছি। দেন এরপর হচ্ছে আমাদের স্টেজিং হচ্ছে, স্টেজিং এর পরে আমাদের পেয়ারিং সেপারেশন। আহ দেন আমরা দেখলাম যে আমাদের আপার স্টেপ ইঞ্জিন কাট অফ, এন্ড লাস্ট অফ অল আমরা হচ্ছে অরবিট অ্যাচিভ করে ফেললাম। অরবিট অ্যাচিভ করার পরে আমাদের হচ্ছে পেলোড সেপারেশনটা হবে। দেন এখন আমরা ফার্স্ট থেকে দেখি যে the carrier takeoff. The launch process begins with the carrier aircraft, typically a large cargo airplane taking off from a runway like any other airplane. The airport আছে release from carrier. Once airborne, the carrier aircraft climbs to a designated altitude and airspeed. Then airport, the launch vehicle secured beneath the wing or fuselage is released. So আমরা হচ্ছে একটা আলাদা এয়ারক্রাফটের থেকে আমরা হচ্ছে আমাদের ভেহিকলটাকে লঞ্চ করব। এরপর ফার্স্ট স্টেজ ইগনিশন। Shortly after releases, the launch vehicle first stage engine ignites, providing the initial starts to overcome gravity and gain momentum. Airport pitch for ascent. As the fast stage runs, the launch vehicle pitches its body upwards to establish a trajectory towards space. Then number five, fast stage burnout. After reaching a predetermined altitude and velocity, the fuel in the fast stage is depleted, leading to engine burnout. এরপর হচ্ছে মেইন ইঞ্জিন কাট অফ। যখন হচ্ছে ফার্স্ট স্টেজিং হয়ে গেল, এরপর হচ্ছে দ্য ফার্স্ট স্টেজ ইঞ্জিন ইজ শাট ডাউন and the stage separates from the rest of the vehicle. Depending on the design, the first stage may be jettisoned or recovered for reuse. এরপর হচ্ছে staging. The separation between the first and second stage occurs. This might involve explosive bolts or pyrotechnic devices to ensure clean upper separation. So staging এর পরে আমাদের হবে হচ্ছে fairing separation. The protective payload fairing surrounding the spacecraft or satellite is jettisoned, no longer needed in the thin atmosphere. এরপর আমরা দেখতে পাচ্ছি the second stage engine ignition. The second stage engine ignites, providing additional thrust to achieve orbital velocity. Second stage ignition এর পরে আমাদের মনে হচ্ছে second stage engine cut off. Once the desired orbit is achieved, the second stage engine also burns out and is separated from the spacecraft. And last of all, আমরা হচ্ছে আমাদের orbit achieve করে ফেললাম। The spacecraft separates from the launch vehicles and enters its designated orbit around Earth. And orbit achieve করার পরে আমরা হচ্ছে আমাদের payloadটাকে separate করে আসবো। So if the launch vehicle carries multiple payloads, there might be deployed at specific points in the orbit after separation. So mainly air launch vehicle এবং ground launch vehicle এর পার্থক্যটাই হচ্ছে ground launch vehicle নিচে থেকে হচ্ছে সে লিফট অফ করতে পারছে গ্রাউন্ড থেকে, আর এয়ার লঞ্চ ভেহিকলের ক্ষেত্রে আলাদা একটা এয়ারক্রাফটের মাধ্যমে আমাদের হচ্ছে ফার্স্টে আপনার হচ্ছে আমাদের লঞ্চ ভেহিকলটাকে হচ্ছে এয়ার নিয়ে আছে, দেন ওই জায়গা থেকে তাকে হচ্ছে লঞ্চ করা হচ্ছে। and বাকি সবগুলা launching phases quite same for both. And that's it from this lesson. Thank you everyone.